হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন। কম্পিটিটিভ স্টাডি জোনে তোমাদের সকলকে স্বাগত। তো আগামী ডাব্লিউপি কেপি পরীক্ষাকে লক্ষ্য করে একটি ম্যাথ ক্লাস সিরিজ শুরু করেছি। তো এই ম্যাথ ক্লাসগুলিতে ডাব্লিউপি কেপি এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে অধ্যায়ভিত্তিক এবং পরীক্ষাতে আসার মতো কয়েকটি অঙ্ক নিয়ে প্র্যাকটিস সেট আলোচনা করা হবে। তো আজকে আমি এই ভিডিওটিতে প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে অঙ্কটি দেওয়া রয়েছে যে 8 ও 18 এর মধ্য সমানুপাতি এগুলোর মধ্যে কোনটি হবে। তো দেখো, এখানে আমাদের দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যার মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো দেখো মধ্য সমানুপাতি নির্ণয় করার একটা আমাদের শর্টকাট ট্রিক্স রয়েছে। ঠিক আছে, তো এই শর্টকাট ট্রিক্স দিয়েও তোমরা করতে পারো, নাহলে তোমরা আগে এক ধরে করতে হবে। ঠিক আছে, তো আমি দুটো নিয়মই করে দিচ্ছি। তো দেখো, আমাদের এখানে মধ্য সমানুপাতিটা হবে রুট ওভার দেবে, রুট ওভার দিয়ে এই সংখ্যা দুটোর গুণ করে দেবে। তাহলে 8 গুণ 18, তাহলে কত আসবে? দেখো গুণ করলে 144 আসছে। তাহলে রুট ওভার অফ 144 মানে কত আসবে? 12। তাহলে আমাদের মধ্য সমানুপাতিটি হয়ে গেল 12। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি। ঠিক আছে, এরপর তোমরা যদি এক্স ধরে করো তাহলে দেখো কী করবে। আমরা যদি মধ্য সমানুপাতি ধরে নিই এক্স, তাহলে কী হবে আমাদের? 8 অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত 18। তাহলে এখান থেকে কত আসবে আমাদের? 8/x সমান x/18। তাহলে এখানে আমাদের যদি আড়াআড়ি বা ক্রস গুণ করা হয় তাহলে কত আসবে? এক্স স্কোয়ার সমান 144। তাহলে 144কে আমরা কী লিখবো? 12 তার হোল স্কোয়ার। তাহলে এক্স সমান কত আসছে আমাদের? 12 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে অপশান বি। পরের প্রশ্ন দেখো, কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধন অনুপাত কত হবে? তো এখানে দেখো আমাদের তিনজনের লাভের অনুপাতটা দেওয়া আছে। আমি লাভ ধরে নিচ্ছি পি। ঠিক আছে, এ বি এখানে সি, তাহলে এখানে 3, এখানে 4, এখানে 5। এরপর কি বলা আছে? তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে। তাহলে টিটা দেওয়া আছে, কত আছে আমাদের? 1, 2 আর এখানে 3। আমাদের কী বার করতে বলেছে? তাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধন অনুপাতকে আমি সি দিয়ে চিহ্নিত করছি। তাহলে এখানে আমাদের কি হয়? লাভ সমান হয় মূলধন গুণিত সময়। তাহলে এখানে আমাদের সি সমান কত আসছে? সি সমান আসছে লাভ বাই সময়। তাহলে অর্থাৎ মূলধন অনুপাত সমান লাভের অনুপাত বাই সময়ের অনুপাত। তাহলে এখানে আমাদের কত আসবে? দেখো, মূলধন অনুপাত সমান এখানে 3 আছে আর এখানে 1 আছে, তাহলে 3/1 অনুপাত 4/2 অনুপাত 5/3। তাহলে এখানে কত আসছে? দেখো, এখানে 3, এখানে 2 আর এখানে 5/3। এরপর যদি আমাদের 3 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসবে? 9:6:5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। তাদের মূলধন অনুপাত হবে 9:6:5। পরের প্রশ্ন দেখো, 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত হবে? তাহলে এখানে দেখো আমাদের কী দেওয়া আছে? 30 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে আমাদের 15 বছর। তাহলে 30 জন ছাত্রের মোট বয়স কত হবে? 30 গুণ 15 সমান কত হচ্ছে? 450। এরপর কি বলেছে যে 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হচ্ছে। তাহলে 20 বছর বয়সের একজন ছাত্র চলে গেলে তাহলে আমাদের কতজন থাকছে? 29 জন থাকছে। তাহলে 29 জন ছাত্রের মোট বয়স কত হবে? মোট বয়স হবে 450 মাইনাস 20, যেহেতু 20 বছর বয়সের একজন ছাত্র চলে গেছে। তাহলে কত আসছে আমাদের? 430। তার পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হচ্ছে। তাহলে ওই যে আমাদের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হচ্ছে তাদের কিন্তু তো আমাদের বয়স জানা নেই, কেবলমাত্র জানা আছে যে তাদের বয়সের পার্থক্য 5 বছর। আমি ধরে নিচ্ছি একজনের বয়স এক্স আর অপরজনের বয়স হচ্ছে x+5, যেহেতু তাদের পার্থক্য 5 বছর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো যখন 2 জন যোগ দিচ্ছে তাহলে আমাদের মোট কতজন হয়ে যাচ্ছে? 29, 30, 31 জন। তাহলে 31 জন ছাত্রের মোট বয়স কত হবে? 29 জনের 430, তাহলে 430 প্লাস
বাকি দুজনের মানে এক্স প্লাস 5, এটা হচ্ছে আমাদের 31 জনের মোট বয়স। তাহলে কত আসছে 435 প্লাস 2x। এরপর কি বলা আছে দেখো, বর্তমান ও সমস্ত ছাত্রের গড় বয়স কত হচ্ছে 15 বছর। তাহলে 31 জন ছাত্রের গড় বয়স কত 15 বছর। তাহলে মোট বয়স কত হবে 31 গুণ 15। তাহলে এটার সাথে আমাদের এটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত আসবে 31 গুণ 15 করলে 465। তাহলে এখানে 2x সমান কত আসছে, 2x সমান আসছে 465 মাইনাস 435, মানে কত আসছে 0 আর এখানে 3। তাহলে কত আসছে x এর মান আসছে আমাদের 30/2, মানে কত আসছে 15। তাহলে আমাদের একজনের বয়স হচ্ছে আমাদের 15, অপরজনের বয়স হচ্ছে 20। তাহলে এখানে আমাদের কী বার করতে বলছে যে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 15 বছর। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, যে এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে করলে কতদিনে কাজটি শেষ করবে। তো দেখো আমাদের এ কাজটি করছে 20 দিনে, তাহলে আমাদের 20 দিনে করছে, আমি সম্পূর্ণ কাজটি ধরে নিচ্ছি এক অংশ। তাহলে 20 দিনে করছে এক অংশ, আমি অংশটা পি দিয়ে চিহ্নিত করছি, ঠিক আছে। তাহলে 20 দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে করবে 1/20 অংশ। এরপর কি বলা রয়েছে দেখুন, বি একা ওই কাজটি কত দিনে করছে 30 দিনে করছে, তাহলে বি 30 দিনে করছে এক অংশ, তাহলে একদিনে করবে 1/30 অংশ। তাহলে এ ও বি একত্রে একদিনে কত অংশ করবে, এ ও বি একত্রে একদিনে করবে এই দুটো অংশ যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে 1/20 প্লাস 1/30, লসা কত হবে আমাদের 60 হবে। এখানে 3 × 20 = 60, আর এখানে 2 কত হচ্ছে 5/60, এখানে কত কাটছে 12 কাটছে, তাহলে কত হচ্ছে আমাদের 1/12 অংশ, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এ ও বি একত্রে একদিনে করছে 1/12 অংশ, তাহলে আমাদের এক অংশ করবে কত দিনে 12 দিনে করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ও বি একত্রে কত দিনে কাজটি শেষ করবে 12 দিনে কাজটি শেষ করবে, ঠিক আছে। পরের প্রশ্ন, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 7/3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে। তাহলে দেখো এখানে আমাদের একটি পাম্প শূন্য জলের ট্যাঙ্কে কত ঘন্টায় পূর্ণ করছে 2 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 2 ঘন্টায় পূর্ণ করছে এক অংশ। এখানে আমি যেহেতু আমাদের পূর্ণ করছে এই পূর্ণটা আমি ধরে নিচ্ছি অংশ, তাহলে এখানে পি দিয়ে চিহ্নিত করছি। তাহলে 2 ঘন্টায় পূর্ণ করছে এক অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 1/2 অংশ যখন ছিদ্র থাকবে না। এরপর কি বলেছে যে যখন ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 7/3 ঘন্টা সময় লাগছে, তাহলে 7/3 ঘন্টায় পূর্ণ হচ্ছে আমাদের এক অংশ যখন ছিদ্রটি থাকছে। তাহলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হবে 1/7/3 করলে আমাদের কত আসবে 3/7 অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের ছিদ্র না থাকলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1/2 অংশ, এবং ছিদ্র থাকলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 3/7 অংশ। তাহলে আমাদের 1 ঘন্টায় ছিদ্র দ্বারা কত জল বের হচ্ছে আমাদের 1/2 মাইনাস 3/7, তাহলে করলে কত আসবে আমাদের, এখানে আসবে আমাদের লসাগু কত আসবে 14, আর এখানে হচ্ছে 7 মাইনাস 6 মানে 1/14 অংশ। তাহলে আমাদের ছিদ্রটি দিয়ে 1 ঘন্টায় কত অংশ জল বেরিয়ে যাচ্ছে 1/14 অংশ জল বেরিয়ে যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে দেখুন 1/14 অংশ জল বেরিয়ে যাচ্ছে কত 1 ঘন্টায়। তাহলে আমাদের 1 অংশ জল বেরিয়ে যেতে কত সময় লাগবে 1/14 মানে কত আসবে 1 গুণ 14 মানে কত হচ্ছে 14 ঘন্টা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ
অর্থাৎ ছিদ্র দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? 14 ঘন্টাতে। পরে প্রশ্ন, তিনটি গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত? তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? তিনটা গাড়ির অনুপাত দেওয়া আছে, 2:3:4। এরপর গাড়িগুলো সমদূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে দূরত্বটা আমাদের সমান আছে, তাহলে এখানে আমি ডিস্টেন্স ডি ধরছি, এস করে ধরছি, ঠিক আছে? দূরত্বটা আমাদের কি বার করতে বলেছে? যে সময়ের অনুপাতটা। আমরা কি জানি? আমরা জানি দূরত্ব সমান বেগ গুণিত সময়, অর্থাৎ ভি গুণিত টি। আমাদের কি বার করতে বলেছে? টি বার করতে বলেছে। টি সমান কি হচ্ছে? দূরত্ব বাই বেগ। তাহলে এখানে আমরা কি করব? দূরত্বের অনুপাত বাই বেগের অনুপাত। তাহলে এখানে আমাদের সময়ের অনুপাত কি হবে? দূরত্বের অনুপাত বাই বেগের অনুপাত। তাহলে s/2 অনুপাত s/3 অনুপাত s/4। তাহলে এখানে এসগুলো কেটে দিলে কত আসবে আমাদের? 1/2, 1/3 আর এখানে 1/4। তাহলে এখানে দেখো 2, 3 এবং 4 লসাগু কত হবে? 12 হবে। তাহলে 12 দিয়ে গুণ করে দিলে কত আসবে? এখানে আমাদের 6 আসবে, এখানে 4 আসবে আর এখানে 3। তাহলে আমাদের অনুপাতটা পেয়ে গেলাম সময়ের 6:4:3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে অপশন ডি, 6:4:3। পরে প্রশ্ন, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? তাহলে এখানে তো আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 180 মিটার। ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে আমাদের? 90 কিলোমিটার/ঘন্টা। তাহলে প্রথমে আমরা ট্রেনের গতিবেগ যেটা আছে দেওয়া কিলোমিটার/ঘন্টাতে, তো এটাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে মিটার/সেকেন্ড নিয়ে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 90 গুণ 5/18, এটা হয়ে যাচ্ছে আমাদের মিটার/সেকেন্ড। তাহলে এখানে কত কাটছে? 5 কাটছে, তাহলে কত হচ্ছে? 5×5 = 25 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার এবং গতিবেগ হচ্ছে 25 মিটার/সেকেন্ড। এরপর কি বলেছে? যে কত সময় ট্রেনটি একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে। তাহলে ট্রেনের একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে আমাদের ট্রেনের সময় লাগবে টি সমান মোট অতিক্রান্ত দূরত্ব। এখানে অতিক্রান্ত দূরত্ব বলতে নিজের দৈর্ঘ্য, তাহলে 180 বাই গতিবেগ। গতিবেগ কত হচ্ছে? 25। তাহলে এখানে কত কাটবে আমাদের? 36 আর এখানে 5×5 = 25, 5×7 = 35, দশমিক দিয়ে 5×2 = 10। তাহলে কত হচ্ছে? 7.2 সেকেন্ড। তাহলে ট্রেনটির ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করতে 7.2 সেকেন্ড লাগবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি, ঠিক আছে? একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে দেখো একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যাচ্ছে। তাহলে 14 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার, এই 42 মিনিটে যাচ্ছে আমাদের 14 কিলোমিটার। তাহলে এখানে আমাদের 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায় কত দূরত্ব যাবে? 14/42 গুণ 60। তাহলে এখানে কত কাটছে? 3×14 = 42 আর এখানে 3×20 = 60। তাহলে হচ্ছে আমাদের 1 ঘন্টায় যাচ্ছে আমাদের 20 কিলোমিটার। তাহলে আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হচ্ছে? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে আমাদের 20 কিলোমিটার/ঘন্টা। এইখানে আমাদের স্রোতের বেগ দেওয়া আছে, আমি স্রোতের বেগকে ভি ধরছি। স্রোতের বেগ দেওয়া আছে আমাদের 5 কিলোমিটার/ঘন্টা। আমাদের কি নির্ণয় করতে বলেছে? যে স্থির জলে নৌকার বেগ কত। তাহলে দেখো আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগ সমান কি হয়? স্থির জলে নৌকার বেগ। আমি ধরে নিচ্ছি এখানে স্থির জলে নৌকার বেগকে ইউ দিয়ে চিহ্নিত করছি। স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে এখানে বি। আমাদের বের করতে হবে ইউর মান। তাহলে এখান থেকে আমাদের ইউ সমান কত আসবে? নৌকার প্রতিকূলে বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে প্রতিকূলে বেগ কত আছে আমাদের? 20 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ আছে 5 কিলোমিটার। তাহলে 20 + 5 মানে কত হচ্ছে? 25 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, 25 কিলোমিটার/ঘন্টা। পরে প্রশ্ন,
দেখো দুই মিশ্রণে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 5:3 এবং 5:11। এই দুটি মিশ্রণ থেকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান হবে? তাহলে এখানে দেখো আমাদের দুটি মিশ্রণ আছে। তাহলে প্রথম মিশ্রণে জল ও সিরাপের অনুপাত আছে 5:3 এবং দ্বিতীয় মিশ্রণে আছে 5:11। তাহলে প্রথম মিশ্রণের জলের আনুপাতিক ভাগ আর কত? 5/8 এবং সিরাপের আনুপাতিক ভাগ আর কত? 3/8। এটা হচ্ছে সিরাপের ভাগ। এবার দ্বিতীয় মিশ্রণে জলের আনুপাতিক ভাগ আর কত হবে? 5/16 এবং সিরাপের আনুপাতিক ভাগ আর হবে 11/16। আমি ধরে নিচ্ছি যে দুটি মিশ্রণকে m:n অনুপাতে মিশাতে হবে, m:n অনুপাতে। তাহলে m পরিমাণের মধ্যে জলের পরিমাণ কত হচ্ছে? জলের পরিমাণ হবে 5m/8 এবং সিরাপের পরিমাণ হবে 3m/8। আর এখানে আমাদের n পরিমাণের মধ্যে জলের পরিমাণ কত হবে দ্বিতীয় মিশ্রণ থেকে? 5n/16 আর এখানে হচ্ছে 11n/16। এরপর কি বলেছে যে নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান সমান হবে। তাহলে এখানে আমাদের জলের পরিমাণগুলো যোগ করব, ঠিক আছে? তাহলে জলের পরিমাণগুলো যোগ করলে কত আসে দেখো, 5m/8 প্লাস 5n/16 ইকুয়াল টু, এরপর আমাদের সিরাপের পরিমাণ 3m/8। তাহলে 3m/8 প্লাস 11n/16, এটা দ্বিতীয় মিশ্রণে সিরাপের পরিমাণ। তাহলে আমাদের দেখো জলের পরিমাণ সমান সিরাপের পরিমাণ সমান সমান করে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের m:n এর মান বের করতে হবে। তাহলে এমগুলোকে একদিকে করছি, তাহলে এই 3m/8কে আমরা বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে কত হয়ে যাবে আমাদের? 2m/8 ইকুয়াল টু কত হবে? এখানে আমাদের 11n/16 আছে, এখানে বাম দিকে আছে আমাদের 5n/16। এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলে কত আসবে? 11n - 5n মানে 6n/16। তাহলে 6n/16। তাহলে এখানে কত কাটছে? 2 কাটছে আর এখানে 3 কাটছে। তাহলে m/n সমান কত আসছে আমাদের? 3/2। তাহলে অনুপাতটা কত আছে? 3:2। 3:2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান হতে গেলে মিশ্রণ দুটি কি অনুপাতে মেশাতে হবে? 3:2 অনুপাতে, ঠিক আছে? পরের প্রশ্ন দেবো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তো দেখো এই অঙ্কটি সময়ের হ্রাস বৃদ্ধি থেকে নেওয়া হয়েছে। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে সময়ের হ্রাস বৃদ্ধি থেকে অঙ্ক এসে থাকে। তো এই ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে কেবলমাত্র একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে। ফর্মুলাটি হলো a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই n হচ্ছে আমাদের সময়টা, আর হচ্ছে আমাদের কত শতাংশ বাড়ছে সেই পরিমাণটা, p হচ্ছে আমাদের যে আসলটা অর্থাৎ জনসংখ্যাটা, আর এখানে হচ্ছে আমাদের বৃদ্ধি পেয়ে কত হচ্ছে সেই তার পরিমাণটা, ঠিক আছে? বৃদ্ধি বা হ্রাস পেয়ে মানে এটা হচ্ছে আমাদের সবৃদ্ধিমূল। তো এখানে আমাদের এটা দেওয়া আছে বর্তমান জনসংখ্যার কত দেওয়া আছে? 4,410। দেখো 5% বেড়ে বেড়ে হয়েছে আমাদের এটা, তাহলে এটা আমাদের সবৃদ্ধিমূল অর্থাৎ এর পরিমাণটা। তাহলে 4,410 ইকুয়াল টু p ইন্টু কত আছে? 1 + r/100, আর এর মান কত দেওয়া আছে? 5%। তাহলে 5/100 হোল টু দি পাওয়ার n দেওয়া আছে। তাহলে এখানে কত হবে? এখানে হবে আমাদের 2, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে দেখুন 4,410 ইকুয়াল টু p ইন্টু কত হচ্ছে? 105/100, তার হোল স্কয়ার আসবে মানে 105 গুণ 105 বাই 100 গুণ 100। তাহলে p ইকুয়াল টু কত আসবে আমাদের? 4,410 গুণ 100 গুণ 100 ডিভাইডেড বাই 105 গুণ 105। এখানে কত কাটছে? 20 কাটছে, এখানে 21 কাটছে, এখানে আবার 21 কাটছে, এখানে 20 কাটছে। তাহলে এখানে কত কাটছে? 21 21 441। তাহলে এখানে 10 কাটছে, তাহলে 10 গুণ 20 গুণ 20 মানে কত হচ্ছে আমাদের?
4000। তাহলে এখানে আমাদের 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 4000। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে, তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।